বাংলাদেশে এমন কয়েকজন ব্যক্তি আছেন যাদের এক ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন, যাদের নাম শুনলেই নেতাকর্মীদের ঢল নামে। এমন 5 ব্যক্তি হচ্ছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বিএনপি নেতা ইশরাক হোসেন, জামায়াত ইসলামের নেতা শফিকুল ইসলাম মাসুদ, হেফাজত নেতা মামুনুল হক ও বিএনপি নেতা দীপু ভূঁইয়া। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান জাতিকে নতুন দিশা দিয়েছে, সেই আন্দোলনের কেন্দ্রে ছিলেন তরুণ ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ছাত্ররা রাস্তায় নামেন। হাসনাত আবদুল্লাহ এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয় একটি গণ অভ্যুত্থানে, যা শেখ হাসিনার সরকারের পতন ঘটায়। জুলাই মাসে যখন পুলিশ হাসনাত সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে, তখন তার নির্ভীক অবস্থান দেশব্যাপী তরুণদের একত্রিত করে। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান, আর জাতি পায় নতুন সম্ভাবনার পথ। হাসনাতের সাহস ছিল অতুলনীয়। সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন, তবুও থামেননি। ডিবি হেফাজত থেকে মুক্তির পরও তিনি ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তার এই দৃঢ়তা তাকে জনগণের কাঙ্ক্ষিত নেতায় পরিণত করে। হাসনাতের প্রতিটি পদক্ষেপ জনগণের হৃদয় ছুঁয়েছে। সামাজিক মাধ্যমে তার পোস্টগুলো লাখো মানুষের সমর্থন পেয়েছে, যা তার অভূতপূর্ব জনপ্রিয়তার প্রমাণ। ইশরাক হোসেন, যিনি নামের চেয়েও বেশি পরিচিত সাহস আর সরব উপস্থিতির জন্য। তিনি বিএনপির উদীয়মান নেতা, বিএনপির রাজনীতির এক আলোচিত মুখ। তার বাবা সাদেক হোসেন খোকা বিএনপির রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকার মেয়র। বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনিও যুক্ত হয়েছেন বিএনপির রাজনীতিতে। দেশের যে কোনো প্রান্তে দলীয় সভা সমাবেশে উপস্থিত হলে তাকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা যায়, কারণ নেতাকর্মীদের বিপদে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যান তিনি। ইশরাক হোসেনের পথ মসৃণ ছিল না। 2022 সালে মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রচারণা চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিনি একাধিক মামলার সম্মুখীন হয়েছেন, তবে প্রতিবারই তিনি আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন। 2018 সালের পর থেকেই যে কোনো ইস্যুতে রাজপথে তার সরব উপস্থিতি তাকে তরুণ প্রজন্মের কাছে আলাদা করে চিনিয়েছে। সোশ্যাল মিডিয়ায় লাখো তরুণ তাকে ফলো করে। ইউটিউব ও ফেসবুকে যে কোনো বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। রাজনীতিতে তার এই উত্থান কেবল পারিবারিক পরিচয়ের কারণে নয়, বরং জনগণের ভাষার কথা বলার জন্য। এটাই শেষ না, এরপরে আবারও সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, তখন আপনাদের সকলের এই অপরাধের জন্য জবাবদিহিতে করতে হবে। এই কোর্টে আপনাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে পুলিশের লাঠিপেটা হোক বা মামলা হোক, ইশরাক বারবার দৃঢ় মনোভাব নিয়ে মাঠে থেকেছেন। তার এই দৃঢ়তা অনেক তরুণকে রাজনীতির প্রতি নতুন করে আগ্রহী করে তুলেছে। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ বা সীমাবদ্ধ পরিস্থিতিতে সংগঠন ধরে রাখা একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। দলের ক্রান্তিকালে মাসুদের ভূমিকা দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে তার। বিভিন্ন সভা সমাবেশ বা টকশোতে দেয়া তার বক্তব্য শোনেন তার লাখো অনুসারী। মাওলানা মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামী বক্তা, লেখক ও অধ্যাপক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তবে নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন। এই সংক্রান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে গ্রেফতারও হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতেন তিনি যে সভা সমাবেশে উপস্থিত হন, সেখানে মানুষের ঢল নামে। দেশের যে কোনো প্রান্তে ওয়াজ মাহফিলে তিনি উপস্থিত হবেন, খবর ছড়িয়ে পড়লে সেখানে মানুষের ঢল নামে। 2013 সালে 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের আন্দোলনে নেতৃত্ব
নেতৃত্বের জন্য 12 মে তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তিনি কারাগার থেকে বলছি নামক একটি বই রচনা করেন, যা ওই বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে। 2021 সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে রাষ্ট্রদ্রোহী মামলাসহ অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে 18 এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, যা 2020 সালে দায়ের করা হয়েছিল। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু নারায়ণগঞ্জ বিএনপির এক আলোচিত নাম। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করে রূপগঞ্জ তো বটেই, নারায়ণগঞ্জকে জাগিয়ে রেখেছিলেন তিনি। এজন্য রাষ্ট্রদ্রোহী মামলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন থানায় শতাধিক মামলার আসামি হতে হয়েছে তাকে। জুলাই ও আগস্ট আন্দোলনে তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দলবল নিয়ে সক্রিয় ছিলেন। নারায়ণগঞ্জ শহরে 4 আগস্ট তার নেতৃত্বে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল। শহরের চাষড়া ও আশপাশের এলাকায় ছিল তার নেতৃত্বে মহড়া ও অবস্থান। আন্দোলন ছাড়াও তিনি বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে লোকজন নিয়ে শোডাউন করে আলোচনায় ছিলেন। তিনি যেই সভায় উপস্থিত হন সেখানে তার নামের স্লোগানে প্রকম্পিত হয়। 2022 সালের 10 ডিসেম্বর পল্টনের পরিবর্তে কমলাপুর স্টেডিয়ামে বিএনপির সমাবেশ ঘিরে যখন উত্তেজনা, তখন আগের দিন রাতেই হাজার হাজার নেতাকর্মী নিয়ে হাজির হন দীপু ভূঁইয়া। বিষয়টি ছিল তখনকার সময়ে বেশ আলোচিত। দেশের 22 বণিক পরিবারের এক পরিবারের উত্তরসূরি হলেও নিজেকে মেলে ধরেছেন রূপগঞ্জের কৃষক, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রায় সকলের কাছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির রাজনৈতিক প্রবীণ ও নবীন নেতাকর্মীদের অসুস্থতা, সমস্যা হলে ও কারাবন্দী হলে ছুটে যাওয়ার ফলে তাদের কাছে আত্মীয় হয়ে উঠেছেন তিনি, আর তরুণ সমাজের কাছে হয়েছেন আইকন।